আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি একটা কথা বলব, তুমি রাগ করো না। আগে ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকালো। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম, সে হয়তো বুঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও, কিন্তু ভাইয়া এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না। যে ভাবি মুখ তুলে তাকালো, চোখে বিস্ময়। ভাইয়া কিছু বলল না, চুপচাপ শোনো, তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়। আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়, আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি। গিয়ে আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়াল, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলিস, সব সময় কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস? তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছোটি, তাই বলছি, কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল, না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভাইয়ার বিয়ে ঠিক হবার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল। মা বাবা খুশিতে ডুবে থাকলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। ভাইয়ার বুসাজু মাত্র 5 বছরের মেয়ে, নিজের কথাবার্তা খুবই কম, হাসিটাও জেনা ভয়ে আটকে থাকে ঠোঁটের কোণে। প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করছিলাম সে কথা কম বলে মাথা নিচু করে থাকে সবসময়। তার বয়স নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরিবার বলেছিল বুয়ের বয়স ছোট হলে তবেই সহজে গডাগডি হয়ে যাবে সংসার। ও আমি কিছু বলিনি তখন, কিন্তু মনটা কেমন করে উঠেছিল। বিয়ের 3 দিন পর প্রথম রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ রাত 1টার দিকে চাপা এক ধরনের আওয়াজ পেলাম, যেন কারো কণ্ঠরুদ্ধ কান্না বা কিছু একটা ঠেকিয়ে রাখা হচ্ছে। আমি উঠেই বারান্দায় গেলাম। পাশের ঘরে আলো নিভানো, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল। কানে আসছিল ফিসফিস করার শব্দ। ভাবলাম, নতুন বিয়ে, এমন তো হতেই পারে। নিজেকে বোঝালাম, কিন্তু প্রতিদিন প্রতি রাত একই আওয়াজ। প্রতিদিন রাত 1টা থেকে 2টার মাঝামাঝি সময় একটা চাপার শব্দ হতো, কখনো কান্নার মতো, কখনো ফিসফিস করে ঝগড়ার মতো, আবার কখনো দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসের মতো। আমি এক রাতে ঠিক করলাম দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকব। সেই রাতেও ঠিক একই সময়ের শব্দটা শুরু হলো, তোমার কিছু শেখার দরকার আছে কি? এটা আমার ভাইয়ার গলা, তবে খুব কঠিন, রাগী শোনাচ্ছিল। আরেকটা গলা, খুব নিচু, কাঁপা কাঁপা, আমি তো চেষ্টা করছি ভাইয়া। আমি চমকে উঠলাম, ভাই? ও কি? ভাইয়াকে ভাই বলছে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, দরজা খুলে হঠাৎ করেই কাশলাম, যেন কিছুই জানি না। ভাইয়া দরজা খুলে মাথা বের করলো, চেহারা একেবারে লাল, কপালে ঘাম। ঘুমাওনি এখনো? না, পিপাসা পেয়েছিল, পানি খেতে উঠেছিলাম। ঘুম ভালো করে ঘুমাও, তোদের পরীক্ষার সময় এটা না করলে হয় না। গিয়ে আমি চলে আসলাম, কিন্তু রাতটা কেটে গেল অস্থিরতায়। রোজ রাতেই একই সময়, একই চাপা শব্দ, একই শ্বাসরুদ্ধ ফিসফাস। প্রথম কয়েকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, নতুন বিয়ে হয়েছে, কিছুটা অস্বস্তি হতেই পারে। কিন্তু ধীরে ধীরে শব্দগুলো কেবল অস্বস্তি নয়, ভয়ের মতো লাগতে শুরু করল। ভাবির কণ্ঠ যেন প্রতিদিন আরো বেশি কাঁপছে, আর ভাইয়ার কণ্ঠ হয়ে উঠছে কঠিন, চাপার আগে ভরা। চতুর্থ রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরের দরজা খুলেই সোজা বারান্দায় গেলাম। অন্ধকারে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে চোখ রেখে দিলাম ভাইয়ার ঘরের দরজার ফাঁকে। দরজাটা একটু খোলা ছিল, মনে হলো ওরা হয়তো জানেই না কেউ দেখছে। ঘরের ভেতরের দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবি মাটিতে বসে, চোখে পানি, পরনের সাদা একটা পাতলা, ওর মুখ লাল হয়ে আছে, যেন কান্না করতে করতে গাল দুটো ফেটে গেছে। ভাইয়া দাঁড়িয়ে, তার হাতে একটা কিছু, মুখ গম্ভীর। তুমি এতটা বোকার মতো আচরণ করছো কেন? তুমি আমার স্ত্রী, অথচ তুমি এখনো বুঝতেই পারো না স্বামীর সাথে কি আচরণ করতে হয়। আমি তো চেষ্টা করছি ভাই। মানে আপনি কি? ভাবি গলা নিচু করে ফেল ভাইয়া করা গলায় বলল, তুমি আমাকে ভাই ডাকো কেন?
এভাবে কেউ স্বামীকে ডাকে ভাবির মুখ আরও ফ্যাকাসে হয়ে গেল। ভাবি বলল, আমি ছোট ছিলাম তো, এখনো অভ্যেস যায়নি গুল। তখন হঠাৎ ভাইয়া দেয়ালে জোরে ঘুষি মারল। আমি চমকে উঠলাম। এখনো যদি শিখে না ফেলো তাহলে আমাকেও বদলাতে হবে। আমার রক্তহীন হয়ে গেল। এই শব্দগুলো ঠিক সেইভাবে বলা হচ্ছিল যে কোন অশ্রাব্য কিছু শুরু হতে পারে, যে কোন সময়। আমি জানতাম না কি করব, ভেতরে ঢুকে পড়ি, মা বাবাকে ডাকি নাকি ভিডিও করি প্রমাণের জন্য, কি করব ভাবছিলাম। কিন্তু তখন একটা দৃশ্য দেখলাম যা আমাকে আরো বিভ্রান্ত করে দিল। ভাবি আচমকা উঠে গিয়ে ভাইয়ার পা জড়িয়ে ধরল, খুব নিচু স্বরে কিছু বলছিল, আমাকে ক্ষমা করে দাও। তবে দেখে মনে হচ্ছিল ভয়ে, অনু আর অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ। ভাইয়া তাকে তুলে দাঁড় করালো। মুহূর্তেই গলা নরম করে বলল, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বাধ্য করো রেগে যেতে। আমি যেন এক সেকেন্ডে আরেকটা মানুষকে দেখতে পেলাম। এই সেই ভাইয়া যে সারা জীবন আমার রোল মডেল ছিল। এত ভালোবাসার কথা বলেই এখন এমন আচরণ। ভাবি কিছু না বলে মাথা নিচু করে রইল। সে হয়তো অভ্যস্ত হয়ে যাচ্ছে অথবা হার মানছে। আমি জানি না ঠিক কি হচ্ছিল ও ঘরে, তবে এখন আমি সম্পূর্ণ নিশ্চিত ওদের সম্পর্কটা কিছুতেই স্বাভাবিক নয়। আমি জানতাম না সেই রাতে আমি কি দেখেছি, একটা ভালোবাসার নামের মোড়কে কি চলছিল, নির্যাতন নাকি সেটা ছিল ভাইয়ার নিজের ভেতরের ভাঙনের বহিঃপ্রকাশ। পরদিন সকালে মুখে কিছু বলিনি কারো সঙ্গে। ভাবি জিজ্ঞেস করলেন, রাতে ঘুম হয়েছিল? আমি শুধু মাথা নাড়লাম। ভাবির চোখে ঘুমহীনতা স্পষ্ট, চোখের নিচে হালকা ফোলা ভাব, চুল এলোমেলো, কণ্ঠ নিচু। আপা নাস্তা খাবেন? তার কণ্ঠে কোন অভিযোগ নেই কোন আকুলতা, যেন সে নিজের অবস্থান মেনেই নিয়েছে। আমি জানতাম একটা শব্দ বললেই হয়তো কিছু বদলাবে, মা বাবাকে জানালে বা ভাবির পরিবারের কাছে বিষয়টা তুললে ভাইয়ার অবস্থা কঠিন হয়ে যাবে। কিন্তু আমি পারলাম না, আমি কাউকে কিছু বললাম না, কারণ আমি জানতাম ভাইয়া কেমন। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, নিজের শখ নিজের সময় সব বিসর্জন দিয়ে কেবল আমাদের ভালো রাখার জন্য লড়েছে। আজ যদি তার বিরুদ্ধে মুখ খুলি তাহলে কি সেটা বিশ্বাসঘাতকতা হবে না? আমি নিজের মনে হাজারটা প্রশ্নে ভেসে যাচ্ছিলাম। ভাবি যেন দূর থেকে আমার চিন্তা পড়ে ফেল। এক দুপুরে রান্নাঘরে আমি একা বসেছিলাম। ভাবি আস্তে করে পাশে বসো। আপা, আমি চমকে তাকালাম। আপনি কিছু দেখেছেন? আমার মুখ শুকিয়ে গেল। কি দেখ? ভাবি নিচু গলায় বলল, আমি জানি না কি করব। আমি চেষ্টা করি কিন্তু ভাইয়া খুব রেগে যায়। কিন্তু আমি জানি উনি খারাপ না, উনি শুধু চায় আমি যেন তার মতো হই। কি? এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। কি মানে তার মতো হও? তুমি কি ভয় পাও ওকে? ভাবি আমার চোখে চোখ রেখে বলল, ভয় পাই, আবার পাই না। উনি রেগে গেলে খুব খারাপ লাগলেও পরে আবার মাফ চান। আমি জানি না, আমি হয়তো ভালো বোনা গিয়ে আমার ভিতরটা কেঁপে উঠল। এই মেয়ে এখনো মনে করে ওর ভুল ভাইয়ার না। আমার ভাইয়া যে এখন একটা অদ্ভুত মানুষ হয়ে উঠছে, আমি সেটা স্বীকার করতেও ভয় পাচ্ছিলাম। কিন্তু এটাও ঠিক, তার এই রূপটা আমি সহ্য করতে পারছিলাম না, কারণ আমি তাকে জানতাম ভিন্ন একজন মানুষ হিসেবে। সেদিন রাতে প্রথমবার ভাইয়ার ঘরের দরজার ফাঁকে নয়, আমি নিজেই গেলাম ও ঘরের সামনে দাঁড়িয়ে। ভেতর থেকে আসা তীব্র গলা, তুমি শিখবে না? আমি কিভাবে বোঝাই? আমি কাঁপা হাতে দরজায় টোকা দিলাম। দরজাটা ধীরে খুলে গেল। ভাইয়া চোখ বড় করে তাকিয়ে থাকলো। তুই এখানে? আমি তাকালাম। ওর চোখে সেখানে রাগ নয়, একরাশ লজ্জা। আমি আস্তে করে বললাম, তুমি ঠিক আছো ভাইয়া? ওর মুখটা নরম হয়ে গেল হঠাৎ করে। সে বসে পড়ল খাটের কোণে, কপালে হাত দিয়ে বলল, আমি জানি না আমি কেমন হয়ে যাচ্ছি গো। ঘরটা তখন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। আমি, ভাইয়া আর ভাবি তিনজনই একটা ছোট ঘরে বসে আছি, অথচ যেন তিনটা আলাদা দুনিয়ায়। ভাইয়া মাথা নিচু করে বসেছিল, ভাবি চুপচাপ চোখ নিচু। আমিও জানতাম এখন কিছু না বললে হয়তো আর কোনদিন বলা যাবে না। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি একটা কথা বলবো, তুমি রাগ করো না আগে। ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকা। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম, সে হয়তো বুঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বট করতে চাও,
কিন্তু ভাইয়া এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না আগে। ভাবি মুখ তুলে তাকাল চোখে বিস্ময়। ভাইয়া কিছু বলল না। চুপচাপ শোনো। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়। আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়, আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি কি। আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়ালো, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলি সবসময়, কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস? তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছোটি, তাই বলছি। কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না। হে ভাইয়া ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকাল, চেহারায় এক গভীর ক্লান্তি নিয়ে বলল, ও আমি শুধু চাইছিলাম কেউ আমাকে বুঝুক। আমি যা চাই সেটা খারাপ নয়। আমি চাই একজন সঙ্গী যে আমার প্রয়োজন অনুভব করবে। সেই মুহূর্তে আমি আর ভাবির চোখের দিকে তাকাতে পারলাম না, কারণ আমি জানতাম ভাবি এসব এখনো বোঝার মতো বড় হয়নি। সে এখনো ভালোবাসা আর দায়িত্বের পার্থক্য বোঝে না। অথচ ভাইয়া চাচ্ছে সেই বয়স্ক গভীরতা। আর এই ফাঁকে অজান্তেই আমি নিজেই ভাইয়ার মনের কথা বুঝে ফেলেছি, এমনকি কিছু অনুভবও। আমরা তিনজন এক ঘরে, অথচ তিনটা ভিন্ন অনুভূতির লোক। ভাবি ভয়ে ঢাকা, ভাইয়া একাকিত্বে কাঁপা, আমি এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের অবস্থান খুঁজে ফিরছি। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ভাইয়ার ঘরে আলো নেওয়ার আগ পর্যন্ত আমি পাশে ছিলাম। গল্প করেছি, পুরনো কথা মনে করিয়ে দিয়েছি। কিছু কিছু মুহূর্তে ভাইয়ার মুখে একটু শান্তির ছাপ ছিল। ভাবিও চুপচাপ আমাদের কথা শুনছিল, কখনো চোখে এক টুকরো ঈর্ষা, কখনো স্বস্তি। তবে আমি বুঝছিলাম আমি যেন ওদের দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছি না চাইতেই। রাত 4:30টার দিকে আমি উঠে বললাম, আমি চলি ভাইয়া, অনেক রাত হয়ে গেছে। কি? ভাইয়া আস্তে করে মাথা নেড়েছে। ঠিক আছে, ঘুমাস ভালো করে। কি? ভিতরে কোথাও ওর কণ্ঠে ছিল না বোন বলার সেই চেনা উষ্ণতা। আমি ঘরে ফিরে এলাম, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ নিজেকে অপরিচিত লাগলো। আমি কি এখনো সেই আমি নাকি ভাইয়ার দুঃখ বুঝতে গিয়ে নিজের ভেতরেও কিছু হারিয়ে ফেলেছি? শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। কান খাড়া করে রেখেছিলাম, ভাবলাম আবার সেই রাতের মতো কোন অদ্ভুত শব্দ শুনক কিনা। কিন্তু আজ যেন সব নীরব। আকাশে হালকা চাঁদ উঠেছে, জানালার ফাঁক দিয়ে তার আলো ঘরে ঢুকছে। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এল ভাইয়ার নাম্বার থেকে। আজ তুই ছিলি বলেই আমি শান্ত থাকতে পারলাম। তুই পাশে থাকিস তাহলে আমি বদলাতে পারবো। মেসেজটা পড়ে হাত কাঁপাতে লাগলো। ভাইয়া, আমি উত্তর দিলাম না, শুধু ফোনটা চেপে ধরে ভাবতে লাগলাম আমার উপস্থিতি কি ওর মধ্যে বদলের আশ্বাস, নাকি আরো গভীর কোন টান তৈরি হচ্ছে। ঘরের নিস্তব্ধতা তখন আরো ভারী হয়ে উঠছিল। আমি জানতাম কাল সকাল থেকেই সবকিছু আর আগের মতো থাকবে না। পরদিন সকালটা ছিল অন্যরকম। আমি উঠে প্রথমেই আয়নার দিকে তাকালাম। চোখে কালো চাপ, মুখে চাপা ভাব। আমি কি ক্লান্ত ছিলাম, নাকি বদলে যাচ্ছিলাম? ভাইয়া ও ভাবি ডাইনিং টেবিলে বসেছিল। আমি যেই ঘর থেকে বের হলাম, ভাইয়া একটু তাকালো আমার দিকে। নীরব চাহনি, কিন্তু যেন কিছু বলছিল। ভাবি নিচু গলায় বলল, আপা চা বানিয়ে দিই। আমি হেসে বললাম, না, আজ আমি করি। উঁচা বানাতে বানাতে আমি ভাবছিলাম এই সংসারে আমি কি ভূমিকা নিয়েছি। ভাবি যে এখনো নতুন, যার বয়সী বোঝে না সংসার মানে কি। ভাইয়া যে নিজের ভেতরের তীব্র শূন্যতা পূরণ, কিন্তু হয়তো ভুল পথে। আর আমি তো কেবল সাহায্য করতে চেয়েছিলাম, ভাইয়াকে বদলাতে, ভাবিকে বুঝতে শিখাতে। কিন্তু নিজের ভেতরের এক অজানা অনুভবের সঙ্গে লড়ছিলাম। রাত হলে আবার কথা হলো ভাইয়ার সঙ্গে। আমি জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম। ভাইয়া পাশে এসে দাঁড়াল, তুই পাশে থাকিস তো সব সহজ লাগে। আমি হেসে বললাম, আমি তো আছি ভাইয়া।
সবসময় উন্ত সেই হাসির নিচে ছিল একটা চেপে রাখা সত্ত্বেও ভাইয়াকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই কোথায় যেন আটকে গেছি। দিনগুলো চলতে লাগল, ভাবি একটু একটু করে বুঝতে শিখছে। ভাইজাও ধীরে ধীরে কম রাগ দেখাচ্ছে। সব ঠিক হয়ে যাচ্ছে বাইরের চোখে, কিন্তু আমার ভেতরটা আমি জানি আমি আর আগের মতো নেই। ভাবি বদলে যাচ্ছিল। সে এখন আর আগের মতো চোখ নামিয়ে কথা বলে না, বরং অনেক সময় আমার চোখে চোখ রাখে নির্ভেজাল কৌতূহল নিয়ে, যেন সে আমাকে বুঝে ফেলতে চাইছে না, শুধু বুঝে নয় পরীক্ষা করছে। একদিন সন্ধ্যায় রান্নাঘরে সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, আপা ভাইয়ার সাথে আপনি অনেক কথা বলেন, আজকাল ভালো লাগে আপনাদের বন্ধুত্ব দেখে। আমার ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, ভালো বন্ধুত্ব তো ভাই বোনের মাঝে থাকতেই পারে, তাই না? সে মাথা নাড়ল। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যেন বাইরের কেউ। তার কণ্ঠে ঈর্ষা ছিল না, ছিল এক ধরনের ক্ষীণ ক্ষোভ আর ভয়ের ছায়া। রাত গভীর, আবারও সেই পুরনো ছাদের কোণে আমি দাঁড়িয়ে। ভাইয়া পাশে এসে দাঁড়ায়, একদম নীরব। হঠাৎ বলে, তুই থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি চোখ নামিয়ে বলি, তবে ভাবি সে কোথায় থাকবে? ভাইয়া ধরা গলায় বলে, সে তো চুপ। তুই যে আমাকে বুঝিস কি? এই প্রথম আমি সরাসরি বললাম, ভাইয়া তুমি যা খুঁজছো সেটা আমি দিতে পারি না। আমি পারলে না। ঘে ভাইয়া অবাক হয়ে তাকাল, তার চোখে তখন কষ্ট হারানোর ভয় আর একটা বেপরোয়া আকাঙ্ক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।